সকালে আমি ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছে। আমি উঠেই লোকটার কথা চিন্তা করতে লাগলাম। আমি বললাম, কালকে রাতের কাহিনীটা একদমই স্বপ্ন ছিল না। কিন্তু যদি স্বপ্ন না হয় তাহলে কামড়ের দাগ ছিল না কেন? আমি আর পারছি না। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কারণ আমার মাথাটা খুব ব্যথা করছে। ঠিক এমন সময় জানালা দিয়ে একটা কাগজ এসে আমার হাতে পড়ল। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম কিছু লেখা আছে। আমি পড়া শুরু করলাম। ময়না পাখি, কেন অযথা আমাকে নিয়ে চিন্তা করে নিজের মাথার ব্যথা বাড়াচ্ছ? যখন সময় আসবে তখন আমি নিজেই তোমার সামনে আসব। আর হ্যাঁ, আজকে কোথাও বের হবা না, কারণ তুমি অসুস্থ। চিরকুটটা পড়ে আমার রাগ হলো। আমি বললাম, বেটা বজ্জাত, অসভ্য বাঁদর, কুমির, লাল ইঁদুর, কালা কুত্তা, পেতনি জামাই, লাল তেলাপোকা, হলুদ বিলাই, তোর কোনোদিনও বিয়ে হবে না। তোর কপাল পেতনি বউ জুটবে। এইসব বলতে বলতে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। অন্যদিকে কেউ একজন আমার এসব বকা শুনে হাসতে হাসতে শেষ। লোকটি বলল, পাগলি একটা, হাসতে হাসতে বলল। এই বলেই লোকটাও ওখান থেকে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে নিচে খেতে চলে আসলাম। আমি বললাম, কি বানাইছো রহিম চাচা? রহিম চাচা বলল, তোমার লাইগা সবজি সিদ্ধ করছি আর ব্ল্যাক কফি। আমি বললাম, না, আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই এখন বিরিয়ানি রান্না করবে। রহিম চাচা বলল, আচ্ছা। আমি বললাম, তা চাচিরে বলো রান্না করতে, আমি আমার রুমে আছি। রহিম চাচা বলল, আচ্ছা আম্মা। আমি রুমে যেতেই রুষা কল করলো। রুষা বলল, ওই পেতনি, কেমন আছিস? আমি বললাম, ভালো। তুই কেমন আছিস? রুষা বলল, ভালো। তুই কি আজকে সারাদিন বাসায় থাকবি? আমি বললাম, কেন? রুষা বলল, চল না, আমি আর তুই একটু ঘুরে আসি। আমি বললাম, আচ্ছা, কখন বের হবি? রুষা বলল, এই তো এখনই বের হব। আমি বললাম, ঠিক আছে, আয়। কল রেখে আমি রেডি হতে যাব, ঠিক এমন সময় আবার কল আসলো। আমি বললাম, কে বলছেন? অচেনা কণ্ঠ থেকে বলল, তোমাকে বলেছিলাম কোথাও বের না হতে। আমি বুঝলাম এটা রাতের লোকটা। আমি বললাম, আপনি বললে আমি শুনবো কেন? আপনি কে? আমার যত সব অসভ্য লোক। লোকটি বলল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আজকে রাতে তোমার সাথে যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। এই বলে লোকটা কল রেখে দিল। আমি ব্যাক কলের মতো মোবাইলের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, এখন আমি কি করব? আমি কি লোকটাকে ভয় পাচ্ছি? না না, এইটা কি করে হয় যে আমি কাউকে ভয় পাই না, সে আমি কি না লোকটাকে এত ভয় পাচ্ছি? না না, এটা হতে পারে না। আমি যাবই না, থাক, আজকে আর যাবো না, দূর, ভালো লাগে না, থাকবোই না এই দেশে, বাল। এই বলে আমি রুষাকে কল দিলাম। রুষা বলল, কই তুই? আমি বললাম, শোন না, আমি না বের হব না। রুষা বলল, কেন? অনেকটা অবাক হয়ে গেল। আমি বললাম, এমনি। একটা কাজ কর না, তুই আর মেহেক আজকে আমার বাসায় চলে আয়, একসাথে মজা করব। রুষা বলল, ঠিক আছে, আমরা আসছি। আমি কল রেখে নিচে গেলাম। আমি বললাম, রহিম চাচা, আমার দুটো ফ্রেন্ড আসবে, তারা আজকে থাকবে, তার একটু পরে চলে আসবে, তাদের জন্য সব রকম ভালো পদের রান্না করবা। রহিম চাচা বলল, আচ্ছা আম্মা। আম্মা, তোমার বিরিয়ানি হয়ে গেছে। আমি বললাম, এখন আর খাবো না, ভালো লাগতেছে না। রহিম চাচা বলল, কিন্তু আম্মা, তুমি তো কিছুই খাও নাই, তোমার ভাইয়ারা শুনলে আমারে মাইরা লাইব। আমি বললাম, আহা চাচা, কিচ্ছু হবে না। আমি সোফায় বসে বসে চিপস খাচ্ছি আর কার্টুন দেখছি। এমন সময় আমার কল আসলো, দেখলাম রুষা কল করেছে। আমি বললাম, কই তোরা? রুষা বলল, তোর বাসার সামনে। আমি বললাম, ভিতরে আয়। রুষা বলল, তোর বডিগার্ডরা আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বললাম, ওদের কাছে দে তো। রুষা ওদের কাছে দিল। আমি ওদেরকে বললাম,
তাদের বাসায় ঢুকতে দিতে। তারা আমার কথা মতো কাজ করলো। আমি দরজা খুলতেই রুষা আর মেহেক আমাকে জড়িয়ে ধরলো। রুষা বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো। তোরা কেমন আছিস? রুষা বলল, ভালো। মেহেক বলল, বাবা, কত বড় বাড়ি তোর, আর এই বাড়িতে তুই একা থাকিস? আমি বললাম, একা থাকি না তো, আমার সাথে রহিম চাচা, চাচি, আরও কতজন থাকে। মেহেক বলল, ও আচ্ছা, তা তোর ভাইয়ারা কই? আমি বললাম, ওরা তো লন্ডনে। অনেক কথা হয়েছে, জাগিয়ে ফ্রেশ হয়ে নে। রুষা আর মেহেক বলল, ওকে জানু। আমি ওদেরকে আমার রুমে নিয়ে গেলাম, কারণ আজকে আমরা তিনজনে একসাথে আমার রুমে থাকবো। আমি বললাম, দেখি আজকে ওই বজ্জাত লোক কী করে আসে। মনে মনে বলল। অন্যদিকে লোকটি বলল, তুমি যতই আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, ততই আমি তোমার কাছে যাব ময়না পাখি। আমার এই রানী শূন্য রাজ্যে তোমাকে যে খুব প্রয়োজন ময়না পাখি। তুমি শুধুই আমার, তোমার দিকে যেই নজর দিবে তাকে আমি শেষ করে দেব। আর আমি না চাইলে তুমি কখনোই আমাকে তোমার কাছে যাওয়া থেকে আটকাতে পারবে না। ইউ আর অনলি মাই কুইন। ইন লন্ডন একটা লোককে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার হাত পা চোখ সব বেঁধে রাখা হয়েছে। লোকটা আর কেউ নয়, আমার ভাইয়ার কোম্পানির ম্যানেজার জয়নাল। তাকে এখানে আনা হয়েছে আমার বড় ভাইয়ের নির্দেশে। জয়নাল বলল, স্যার, আমি কিছুই করি নাই, আমাকে ছেড়ে দিন। বড় ভাইয়া বলল, কি করে ছেড়ে দেই বল তো? আমি যে বিশ্বাসঘাতকদের একদম বাঁচতে দেই না। জয়নাল বলল, স্যার, এবারের মতো মাফ করে দিন, আর কখনো হবে না। ভাইয়া লোকটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার মাথায় শুট করে দিল। বড় ভাইয়া বলল, জ্যাক, বডিটা আমার কুকুরদের খাইয়ে দাও তো। জ্যাক বলল, ওকে বস। কিন্তু কিন্তু বস, আপনার ভাই আর বোন যখন জানতে পারবে তখন কি হবে? বড় ভাইয়া বলল, তাদের আমার উপর বিশ্বাস আছে যে আমি কোনোদিনও কোনো নিরীহ মানুষকে খুন করব না। যাদেরকে আমি খুন করি তারা সবাই খারাপ, তাই তারা কিছুই বলবে না। জ্যাক আর কিছু না বলে বডিটা নিয়ে চলে গেল। রাতের বেলা আমি, রুষা আর মেহেক আমরা সারাদিন অনেক মজা করলাম। আমরা তিনজনে বাড়ির 12টা বাজিয়ে দিয়েছি। আমরা তিনজন এখন সোফায় বসে চিপস খাচ্ছি আর কার্টুন দেখছি। ঠিক এমন সময় আমার কল আসলো। দেখলাম আমার বড় ভাইয়া ভিডিও কল করেছে। আমি কল ধরলাম। আমি বললাম, হাই ভাইয়া, কেমন আছো? ভাইয়া বলল, ভালো। তুই কেমন আছিস টুকু? আমি বললাম, ভালো। ছোট ভাইয়া কই? ছোট ভাইয়া বল, আমি এখানে মিষ্টি। আমার সাথে রুষা আর মেহেক ও বসেছিল, তাই ভাইয়ারা ওদেরকেও দেখেছে। বড় ভাইয়া বলল, ওই মেয়েগুলা কে টুকু? আমি বললাম, ভাইয়া, ওরা আমার ফ্রেন্ড, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে আমি মেহেকের সামনে মোবাইলটা ধরলাম। আমি বললাম, মেহেক, আমার বড় ভাইয়া। মেহেক বলল, মোবাইলের দিকে তাকিয়ে সালাম দিল, তারপর আবার কার্টুন দেখা শুরু করে দিল। আমি বুঝতে পারলাম মেহেক এখন শুধুই কার্টুনের দিকে মনোযোগ। তাই আমি ভাইয়ার সাথে কথা বলতে লাগলাম। আমি বললাম, কেমন দেখলে ভাইয়া? আমার এই কথাটা রুষা খেয়াল করেছে, তাই আমার দিকে ব্রু কুঁচকে জিজ্ঞাসার চোখে তাকিয়ে আছে। আমি ইশারায় বললাম, পরে সব বলছি। বড় ভাইয়া বলল, কি কি কেমন দেখলাম? আমি বললাম, মেহেককে। বড় ভাইয়া বলল, ভালোই। এই কথাটা বলে মুচকি হাসলো। আমি বললাম, তার মানে আমার ভাইয়াও কোনো মেয়েকে খেয়াল করলো? দুষ্ট হেসে বড় ভাইয়া বলল, বাদ দে, এখন বল তোর দিনকাল কেমন চলছে? আমি বললাম, ভালোই। তা ছোট ভাইয়ের কাছে দাও তো। বড় ভাইয়া বলল, এই নে। আমি বললাম, কি করো ছোট ভাইয়া? ছোট ভাইয়া বলল, মিষ্টি, আমি আর ভাইয়া তোর সাথে একটু পরে কথা বলি, কারণ কালকে একটা মিটিং আছে। প্লিজ রাগ করিস না, আমরা একটু পরে তোকে কল করছি।
আমার খুব রাগ হলো। আমি বললাম, তোমাদের আর কল করা লাগবে না। এই বলেই কল কেটে দিলাম। রুষা বলল, কি হলো? আমি বললাম, কিছু না, চল আমরা খেয়ে শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। রহিম চাচাও অনেকবার খেতে ডাকলো। মেহেক বলল, চল। এই বলে আমরা তিনজন খেয়ে রুমে চলে আসলাম। এসে আমরা সবাই শুয়ে পড়লাম। আমি আর রুষা সাইডে আর মেহেক মাঝখানে শুলো। আমি মন খারাপ করে শুয়ে আছি। ভাইয়ারা অনেকবার কল করেছে, ধরে নাই। আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। রাত 3:30। আজকেও লোকটা এসেছে। আমি ঘুমের মধ্যেও বুঝতে পারলাম, তাই চোখ খুললাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ লোকটার আর আমার মধ্যে এক চুলেরও ফাঁক নেই। লোকটার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি লোকটার চোখের দিকে তাকিয়ে আছি। লোকটার চোখগুলো দেখলেই কেমন জানি একটা ঘোর লেগে যায়। আমি তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নিলাম। আমি বললাম, আপনি আজকেও এসেছেন? ফিসফিস করে বলল। লোকটা আমার ফিসফিস কথা শুনে হেসে দিল। তারপর লোকটাও ফিসফিস করে বলল, কি করব, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আমি বললাম, দেখুন, আপনি এখান থেকে যান, আমি সহ্য করতে পারি না আপনাকে। যান প্লিজ এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবেন না প্লিজ। আমি এই কথাগুলো বলে লোকটার দিকে তাকালাম। লোকটার মুখ দেখা না গেলেও চোখগুলা লাল হয়ে আছে। আমার কেমন জানি ভয় হতে লাগলো। আমি কিছু বলতে যাব, তার আগে লোকটা আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। আমার চোখ দুটো বড় হয়ে গেল। আমি প্রাণপণ চেষ্টা করছি ছুটার, কিন্তু আমার মতো শুটকির এই ক্ষমতা আছে যে এই বডি বিল্ডার বজ্জাতের কাছ থেকে ছুটতে পারবো? অনেকক্ষণ চেষ্টা করার পরও পারলাম না। আমার শক্তি সব শেষ হয়ে গেছে, তাই আমি থেমে গেলাম। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। আমি হাঁপাতে লাগলাম। আমি বললাম, আপনি কি মানুষ, বজ্জাত লোক একটা। রেগে হাঁপাতে হাঁপাতে বললাম। লোকটা বলল, আর যদি কোনো দিন আমাকে এসব কথা বলেছ, তাহলে এর চেয়ে কঠিন শাস্তি পাবে। এই বলে চলে যেতে লাগলো। কি ভেবে যেন আবার ফিরে এলো। লোকটা বলল, আজকে তোমার ফ্রেন্ডের জন্য আমি তোমার কাছে থাকতে পারলাম না, কিন্তু কালকে যদি এমন করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার ঘুম হারাম করে তুমি শান্তিতে থাকতে পারবা না ময়না পাখি। বলে চোখ মেরে চলে গেল। আমি হা হয়ে তাকিয়ে আছি। আমি ঘুমাতে যাব ঠিক তখনই রুষা বলল, কে ছিল লোকটা? আমি ঠাস করে উঠে বসে গেলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। রুষাও উঠে বসলো। রুষা বলল, মেহেক ঘুমিয়ে আছে, এখন বল লোকটা কে? আমি বললাম, আমি জানি না। রুষা বলল, কি? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি রুষাকে সব বললাম। রুষা শুনে হাসতে হাসতে শেষ। আমি বললাম, আমার জান যাচ্ছে আর তুই হাসছিস? রুষা বলল, তার মানে আমাদের ফারিও কাউকে ভয় পায়? এটা বলে আবার হেসে দিল। আমি বললাম, হয়েছে, এবার ঘুমা। রুষা বলল, এই বলে আমি আর রুষা ঘুমিয়ে গেলাম। ইন লন্ডন। বড় ভাইয়া বলল, কিরে তোর হলো? ছোট ভাইয়া বলল, শেষ, চল। বড় ভাইয়া বলল, টুকু যদি একবার জানতে পারে তাহলে কথা বলাই বন্ধ করে দিবে। ছোট ভাইয়া বলল, তার জন্যই তো এত চকলেট নিয়েছি। বড় ভাইয়া বলল, আচ্ছা তাড়াতাড়ি চল। ছোট ভাইয়া বলল, চলো। এই বলে আমার দুই ভাই বের হয়ে গেল এয়ারপোর্টে যাওয়ার জন্য, কারণ ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এর জন্যে কালকে আমার সাথে এমন করলো। তারা দুজনে ফ্লাইটে উঠে গিয়েছে, আর মাত্র কিছুক্ষণ পর ওরা আমার কাছে চলে আসবে। সকালে আমি, রুষা আর মেহেক ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়।
আমরা তিনজনে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রহিম চাচা আমাদের খেতে ডাক দিল। আমরা রেডি হতে লাগলাম। আজকে আমি কালো কালারের চুড়িদার পরেছি, চুলগুলা মাঝখান দিয়ে সিধা করে দুই পাশে ছেড়ে দিলাম। হাতে বড় ভাইয়ার দেওয়া প্লাটিনামের ব্রেসলেটটা পরলাম, চোখে একটু কাজল আর হালকা লিপস্টিক দিলাম। রুষা আজকে সাদা কালারের লং জামা পরেছে, কয়েকটি চুল পিছনে ক্লিপ দিয়ে আটকে বাকিগুলো ছেড়ে দিল, চোখে কাজল আর লিপস্টিক। মেহেক আজ জাম কালারের 3 পিস পরেছে আর হালকা সেজেছে। বাস আমরা তিনজনে রেডি হয়ে গেলাম। আমরা সিঁড়ি দিয়ে নামছি, রহিম চাচা চাচি সহ সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো চাচা চাচি এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? অবাক হয়ে বললাম। রহিম চাচা বলল, তোমাগো তিনজনকে খুবই সুন্দর লাগতাছে। চাচি বলল, হ আম্মা, তোমার তো সবচেয়ে সুন্দর লাগতাছে। রুষা বলল, এটা কিন্তু ঠিক না চাচি। মেহেক বলল, একদম। আমি চাচি আর চাচা ওদেরকে দেখে হেসে দিলাম। চাচি বলল, তোমাকেও সুন্দর লাগতাছে। রহিম চাচা বলল, তোমরা তাড়াতাড়ি খাইয়া লও, আমি গাড়ি বাইর করতে কইতাছি। আমি বললাম, ঠিক আছে চাচা। তারপর আমি, রুষা আর মেহেক খেয়ে আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। ইন বাংলাদেশ এয়ারপোর্ট। আমার দুই ভাই এইমাত্র বাংলাদেশ এসে পৌঁছালো। আমার দুই ভাইয়ের জন্য কতগুলো গার্ডস আর গাড়ি অপেক্ষা করছে। আমার দুই ভাইকে রিসিভ করার জন্য অনেক গার্ডস আসলো। আমার ভাইয়েরা হাঁটছে, তার পিছন পিছন অনেকগুলো গার্ডস। বড় ভাই আজকে সাদা প্যান্ট আর কালো শার্ট, হাতে সাদা আর কালো কালার একটা ব্লেজার, পায়ে শু, হাতে ঘড়ি আর চুলগুলো এক সাইডে স্পাইক করা। আর ছোট ভাইয়ের নীল কালারের শার্ট আর সাদা কালারের প্যান্ট, সাথে হাতে সাদা আর নীল কালার একটা ব্লেজার, পায়ে শু আর চুলগুলো ওপর দিকে স্পাইক করা, হাতে ঘড়ি। আমার দুই ভাইয়ের দিকে পুরো এয়ারপোর্টে সবাই হা করে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা। আমার ভাইয়ারা এয়ারপোর্ট থেকে বের হয়ে কালো কালারের BMW গাড়িতে উঠলো, আর সামনে পিছনে অনেকগুলা কালো গাড়িতে উঠে বড় ভাইয়া গার্ডসদের বলল, টুকুর ভার্সিটিতে চলো। ভাইয়ার কথা অনুযায়ী সব গাড়ি আমার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। বড় ভাইয়া বলল, ছোট চকলেটগুলো নিয়েছিস তো? ছোট ভাই বলল, মিষ্টির পছন্দের সব চকলেট নিয়েছি, তাও আবার বক্স পুরা। বড় ভাইয়া বলল, যদি রাগ না ভাঙে তাহলে তোর খবর আছে। ছোট ভাইয়া বলল, রাগ অবশ্যই ভাঙবে, দেখে নিও। বড় ভাইয়া বলল, ভাঙলে ভালো, না হলে তোর খবর আছে। ইউনিভার্সিটি। আমি একটা ক্লাস করে ক্যান্টিনে চলে এলাম, কারণ আমার ভালো লাগছে না। ভাইয়াদের উপর খুব রাগ হচ্ছে। আমি একটা টেবিলে বসে আছি, আমার প্রচুর রাগ উঠতেছে, কেন আমি নিজেও বলতে পারবো না। আমার এখন কান্না করতে ইচ্ছে করতেছে। আমি কোনো মতে আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। এমন কেন হচ্ছে আমি নিজেও বলতে পারবো না। আমি চুপ করে বসে নিচের দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নিয়ে রাগ কমানোর চেষ্টা করছি, কিন্তু তাও পারছি না। ঠিক তখনই রুদ্র আর তার দলবল ক্যান্টিনে ঢুকলো। তারা ঠিক আমার পাশের টেবিলে বসলো। রুদ্র ঠিক আমার সোজাসুজি বসলো। রুদ্র আমার দিকে হা করে তাকিয়ে আছে। রুদ্র বলল, এই মেয়েটা তো সুন্দর কেন? আর রিধি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। রিধি বলল, এখনই আমি আমার চোরের বদলা নেব। আকাশ বলল, দরকার কি হুদায় ঝামেলা করার? নীলা বলল, একদম ঠিক। রিধি বলল, রুদ্র তুমি কি বলো? রুদ্র বলল, দরকার কি ঝামেলা করার? সাত বলল, দরকার নেই মানে? এই চল রিধি, আমিও যাবো তোর সাথে, থাপ্পড় আমাকেও মেরেছে। এই বলেই দুজনে আমার কাছে আসলো। আমি দেখেও না দেখার ভান করলাম, কারণ আমি জানি এখন আমি কি করব আমি নিজেও জানি না। হৃদি বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি ওই দিন আমার আর সাদের গায়ে হাত তুলছো। আমি চুপ করে রইলাম। হৃদি বলল, কথা বলিস না কেন? আমি তাও চুপ করে রইলাম। সাদ বলল, মনে হয় ভয় পেয়ে গিয়েছে। এই বলে তারা দুজন হাসতে থাকে। আমি আর পারলাম না। আমি দাঁড়িয়ে এক জগ পানি হৃদির মাথায় ঢেলে দিলাম।
তারপর সাতকে একটা জোরে থাপ্পড় মেরে বের হয়ে মাঠে চলে আসলাম। রুদ্ররা এবার রিধি আর সাদের কাছে আসলো। রুদ্র বলল, এত বড় সাহস আমার ফ্রেন্ডের গায়ে হাত তোলে, চল তো। এই বলে তারা সবাই আমার পিছন পিছন মাঠে আসতে লাগলো। আমি মাঠের এক কোণায় বসে কান্না করতে লাগলাম। জানি না কেন রুদ্ররা আমার কাছে আসলো। রুদ্র আমাকে কিছু বলতে যাবে, তার আগেই গেট দিয়ে শা করে 10টার মতো গাড়ি ঢুকলো। তারপর একটা BMW গাড়ি ঢুকলো। আমি মাঠের মাঝখানে চলে আসলাম। সবাই অবাক হয়ে গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। আকাশ বলল, কোনো মন্ত্রী এলো নাকি? নীলা বলল, জানি না। রুদ্র বলল, দেখা যাক কে বের হয়। অনিল বলল, যেই বের হোক তার মনে হয় হেব্বি বড় লোক। রাজ বলল, হতে পারে তাদের কোনো রিলেটিভ এখানে পড়ে। রুদ্র বলল, হতে পারে, কিন্তু আমাদের কলেজে এত বড় লোক কেউ পড়ে আর আমরাই জানি না। আমি তাকিয়ে আছি কান্না বন্ধ করে। দেখলাম BMW গাড়ি থেকে আমার ভাইয়েরা নামলো। আমি কিছু না ভেবে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। দেখলাম আমার ভাইয়েরা আমার দিকে হাসি দিয়ে তাকিয়ে আছে। আমি নিজেকে চিমটি কাটলাম, না, ওরা সত্যি এসেছে। আমি দৌড়েই গিয়ে ভাইয়াদের জড়িয়ে ধরলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ঠিক তখনই আমার কালকে রাতের কথা মনে পড়ে গেল। আমি তাদেরকে ছেড়ে ক্যান্টিনে চলে গেলাম। আমার ভাইয়েরা বুঝতে পারলো। বড় ভাই বলল, টুকু শোন। টুকু ছোট ভাই বলল, এই মিষ্টি। দুজনে আমার পিছনে পিছনে আসতে লাগলো। আর এদিকে আমার ভাইয়াদের দিকে সব মেয়েরা হা হয়ে তাকিয়েছিল। সবাই আমার ভাইয়াদের উপর ক্রাশ খাইছে। রুদ্ররা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আকাশ বলল, এরা কারা? একজন হইলেও বুঝতাম যে ফারিয়ার বয়ফ্রেন্ড, কিন্তু এরা তো দুজন। রুদ্র বলল, চল ক্যান্টিনে গিয়ে পুরো কাহিনীটা দেখি। এই কথা বলার সাথে সাথে সবাই অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র বলল, কি হলো? রাজ বলল, এই কি আমাদের সে রুদ্র যে কোনো মেয়ের দিকে তাকাতো না, কোনো মেয়েকে পাত্তাই দিত না? আকাশ বলল, যাই বল, মেয়েটার কিন্তু সে রাগ আর জেদ। রুদ্র বলল, হয়েছে, এবার চল। মেহেক আর রুষাও ক্লাস শেষ করে ক্যান্টিনে আসলো। অন্যদিকে আমি ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসে আছি। রাগ যেন বেড়েই চলেছে। এই ক্যান্টিনটা অনেক বড়, তাই প্রায় সব মেয়েরা এসে বসে আছে শুধুমাত্র এখানে কি হয় তা দেখার জন্য। আমি বসে আছি, আমার ভাইয়ারা আমার পাশে গিয়ে বসলো। আমি মুখ তুলে তাকালাম। আমার মুখ দেখে ভাইয়ারা ভয় পেয়ে গেল, কারণ অতিরিক্ত রাগের ফলে আমার মুখ লাল হয়ে গেছে। বড় ভাই বলল, কি হয়েছে টুকু? আমি বললাম, তোমরা এখানে কেন এসেছো? ভাইয়া বলল, সরি প্লিজ, রাগ করে থাকিস না, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু। আমি কিছু বললাম না। ঠিক এমন সময় রুষার মেহেক এলো। এরা এসে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ছোট ভাইয়া বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, আমার অনেক রাগ উঠতেছে, কেন তা আমি নিজেও জানি না। বড় ভাইয়া বলল, ওকে ওয়েট। ছোট, এই ক্যান্টিনে সব কাচের গ্লাস নিয়ে আয়। সবাই অবাক হয়ে ভাইয়ার কথা শুনছে। ছোট ভাইয়া আর দেরি না করে গার্ডদের বলল, মুহূর্তের মধ্যে সব গ্লাস আমার সামনে আনা হলো। বড় ভাইয়া বলল, নে টুকু, এবার একটা একটা ভাঙ। ছোট ভাই বলল, ভাইয়া ঠিক বলেছে মিষ্টি, তোর যতগুলো ইচ্ছা ততগুলো ভাঙ। সবাই এবার অবাক হয়ে তাকিয়ে আছে। ক্যান্টিনের দায়িত্বে যিনি আছেন তিনি এসে বললেন, ক্যান্টিন পরিচালক বল, এখানে কি হচ্ছে এগুলা? ছোট ভাইয়া বলল, আওয়াজ নিচে। চিল্লিয়ে বলল, আমার বোনের সামনে কেউ উঁচা গলায় কথা বললে আমি তাকে লাশ করে দেব। ভাইয়ার চিল্লানিতে সবাই কেঁপে ওঠে। রুদ্ররা এক জায়গায় দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। বড় ভাইয়া বলল, ছোট, ঠান্ডা হও। আর এই যে আপনি জানেন আমরা কে? গিয়ে আপনার প্রিন্সিপালকে খবর দিন। গিয়ে বলুন লন্ডন থেকে ফারদিন সিদ্দিকী, শুদ্ধ আর ফারহান সিদ্দিকীর স্রোত এসেছে। ভাইয়া আর কিছু বলতে পারলো না। আমি গ্লাস ভাঙা শুরু করলাম, কারণ আমার যেন রাগ কমছেই না। গ্লাস ভাঙতে ভাঙতে আমার হাত দিয়ে কাজ ঢুকে গেল। আমি বললাম, ছোট ভাইয়া বলে, এই মিষ্টি, কি হয়েছে তোর? বড় ভাই বললো, চল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। রুষা বলল, হসপিটালে নেওয়া লাগবে না, আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার আছে। ছোট ভাইয়া বলল, তাহলে বসে আছো কেন, ডাকো তাড়াতাড়ি। ভাইয়ের ধমকে রুষা সহ সবাই কেঁপে উঠে। তারপর রুষা গিয়ে ডাক্তারকে ডেকে আনলে উনি এসে আমার হাত ব্যান্ডেজ করে দেয়। আমি বললাম, ব্যথা আমার লেগেছে, তোমাদের না। এমন করছো যেন ব্যথা আমার না তোমাদের লাগছে। বড় ভাইয়া বললো, এত কেয়ারলেস কেন তুই? একটু আস্তে আস্তে ভাঙতি তো। ছোট ভাই বললো, রাগ কমেছে? আমি বললাম, কিছুটা। বড় ভাই বললো, ও শিট, আমি কি করে ভুলে গেলাম।
ছোট ভাই বল, কি ভুলে গেলি? বড় ভাই বলল, এখন তো টুকুর পিরিয়ড টাইম, তাই ওর মুড সুইং হচ্ছে। আমি এতটা কেয়ারলেস কী করে হলাম? ক্যান্টিনের সবাই হা হয়ে আমাদের দেখছে, কেউ কেউ বলছে এই কেমন মেয়ে যে পিরিয়ডের কথা ভাইয়াদের বলে। ভাইয়ারা এসব কথা শুনতে পেল, কিন্তু আমি ইশারায় মানা করলাম কিছু না বলতে, তাই ভাইয়ারা কিছু বললো না। আমি বললাম, ছোটো ভাইয়া তুমি রুশার সাথে মিসবিহেভ করেছ, ওকে সরি বলো। ছোটো ভাইয়া বললো, ফারহান সিদ্দিকী তার ভাই আর বোন ছাড়া কাউকে সরি বলে না। আমি কিছু বলতে যাব তার আগে বড় ভাইয়া বলল, রুষা আসলে তুমি কিছু মনে করো না, ও এরকমই একটু রাগী। মেহেক বলল, একটু? উনি একটু না, অনেকখানি রাগী। বড় ভাইয়া এবার মেহেকের দিকে খেয়াল করলো। ভাইয়া অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর মুচকি এসে বলল, পিচ্ছি পাগলি। আমি আর ছোট ভাইয়া ছাড়া আর কেউ শুনতে পাইনি। আমরা দুজন বোকা চোখে ভাইয়ার দিকে তাকালাম। বড় ভাইয়া কাশি দিয়ে উঠল। ঠিক তখনই প্রিন্সিপাল আসলো। প্রিন্সিপাল বলল, আরে স্যার, আপনারা কখন আসলেন? উত্তেজিত হয়ে বলল কথাটা। বড় ভাই বলল, 1 ঘন্টা হলো। তো আপনাকে যে জন্য ডেকেছি তা হলো আমাদের বোন আপনার ক্যান্টিনের সব গ্লাস ভেঙে ফেলেছে। আমি একটা চেক করে লিখে দিচ্ছি, সব আবার কিনে নেবেন। প্রিন্সিপাল বলল, আরে না না, লাগবে না। ছোট ভাই বলল, ভাইয়া আপনাকে জিজ্ঞাসা করে নেই, ভাইয়া যা বলেছে তাই করেন, তাড়াতাড়ি চেকটা নেন। প্রিন্সিপাল ভয়ে ভয়ে চেকটা নিল। প্রিন্সিপাল বলল, আমার রুমে চলেন। ওখানে আর কিছু বলার আগে ভাইয়ারা ইশারায় থামিয়ে দিল আর যেতে বলল। প্রিন্সিপাল চলে গেল। রুদ্র বলল, বাবা, বোনের জন্য এত কিছু? নীলা বলল, আর ওর ভাইয়াগুলার মতোই কিউট হয়েছে। আকাশ বলল, ফারিয়া যে এত বিগ ফ্যামিলি থেকে বিলং করে তা আমরা এতদিন কেউই বুঝতে পারিনি। রাজ বলল, এই মেয়ের নাকের ডগায় রাগ থাকে, আর রিদি আর স্বাদ কিনা গেছে ওর সাথে লাগতে। অনিল বলল, তোদের ভাগ্য ভালো, ফারিয়া তোদের কথা কিছুই তাদের ভাইয়াদের বলে নেন। তখনই রুষা পিছন থেকে বলে উঠল, রুষা বলে, রিদি আপু আর সাদ ভাইয়ার জন্য ফারিয়া একাই যথেষ্ট। রুদ্র বলল, তুই এখানে বাড়ি যাস নাই? রুষা বলল, যাবো। রুদ্র বলল, দাঁড়া, এবার থেকে আমি তোকেও নিয়ে আসবো আর বাড়িতে নিয়েও যাব। রুষা বলল, সত্যি? রুদ্র বলল, রে পাগলি। এই বলে রুষা আর রুদ্র চলে গেল। মেহেক বলল, আজ আমার কোনো ভাই নেই বলে। তখনই আমি পিছন থেকে বলে উঠলাম, কে বলেছে নাই? আমার ভাইয়ারা তোর ভাইয়া না? দুষ্টু হেসে বড় ভাইয়ের দিকে তাকিয়ে। আমার কথা শুনে বড় ভাইয়া কাশতে শুরু করলো। ছোট ভাইয়া বলল, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। আমার মনে হয় ভাইয়াও রাজি, তাই না ভাইয়া? বড় ভাইয়া কিছু না বলে আমাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। মেহেক বলল, তাহলে তো ভালোই, আমি 2টা ভাইয়া পেলাম। ওর এই কথা শুনে আমি আর ছোট ভাইয়া ফিক করে হেসে দিলাম। বড় ভাইয়া বলল, বাড়ি যাওয়া যাক, আর মেহেক তুমিও বাড়ি যাও। মেহেক বলল, আচ্ছা। এই বলে মেহেক চলে গেল। আমরাও চলে আসলাম আমাদের বাড়ি। বাড়িতে ঢুকে রহিম চাচা দৌড়ে আসলো। রহিম চাচা বলল, তোমাকে আসতে কোনো কষ্ট হয় নাই তো আব্বারা? ভাইয়ারা বলল, না চাচা। আমি বললাম, ওয়েট, তার মানে সবাই জানতো, শুধুমাত্র আমি ছাড়া? এই বলে আমি রাগ করে সবাই গিয়ে বসে পড়লাম। ছোট ভাইয়া বলল, সরি। বড় ভাইয়া বলল, সরি টুকু, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু। আমি বললাম, কোনো কথা বলবা না। ছোট ভাইয়া বলল, কিন্তু আমি যে 4 বক্স কিটক্যাট সেলিব্রেশন চকলেট এনেছি, ওইগুলো কী করব? বড় ভাই বলল, টুকু যেহেতু কথাই বলবে না, তাহলে আর কি করবি, ফেলে দে। আমি বললাম, এই না, কে বলেছে আমি রাগ করছি? আমি একদমই রাগ করি নাই। কই আমার চকলেটগুলো দাও। আমার কথা শুনে ভাইয়েরা হেসে দিল। তারপর আমার 2 গালে দুজনে একসাথে চুমু দিয়ে চকলেটগুলো দিল। আমিও চকলেটগুলো পেয়ে ওদেরকে চুমু দিলাম। আমাদের এসব কাণ্ড দেখে রহিম চাচি হেসে দিল। রহিম চাচা বলল, তোমরা গিয়া ফ্রেশ হয়ে আয়ো, আমি আর তোমার ঘরে চাচি খাবার দিতেছি। আমরা 3 জন একসাথে বললাম, আচ্ছা। বড় ভাইয়া বলল, দেখবো কে আগে ফ্রেশ হয়ে আসতে পারে। আমি আর ছোট ভাইয়া বললাম, আমি আগে আসবো। এই বলে আমরা 3 জনে দৌড় দিলাম নিজেদের রুমের দিকে। আমাদের এসব কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। ইন খান ভিলা। সবাই খেতে বসেছে। রুদ্র, রুষা, নিহাল, কথা আর তাদের দাদুভাই। নিহাল বলল, আজ নাকি লন্ডন থেকে ফারদিন আর ফারহান সিদ্দিকী আসছে। রুদ্র বলল, বাবা। কথা বলল, ফারহান সিদ্দিকী স্রোত আর ফারদিন সিদ্দিকী শুদ্ধ, ওরা নাকি? রুষা বলল, মা, ওরা ওদের বোনের জন্য এসেছে। দাদুভাই বলল, ওদের বোন? রুষা বলল, দাদুভাই, ফারিয়া সিদ্দিকীর সৃষ্টি। কথা বললো, এই যে মেয়েটাকে আমি দেখলাম, ওই মেয়েটা? রুষা বলল, মা। কথা বললো, কিন্তু মেয়েটার মধ্যে একদমই অহংকার নেই। রুষা বলল, মা, খুব ভালো মেয়ে। দাদুভাই আর কিছু না বলে রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসলো।